কাটাকাটি করলে কি কাশেম ভাই ফিরে আসবে? চল ভাত খাবি। না, দুপুরের সময় তোদের গ্রামের মান্নু ভাইয়ের সাথে দেখা হলো। ঢাকা থেকে এসেছে, বললো কুমিল্লা ক্যান্টনমেন্টের সব বাঙালি মিলিটারি নাকি মারা গেছে। যদি মারা গিয়েই থাকে কি করতে পারবে? এমনি অসংখ্য কাশেম ভাই রক্তের বিনিময়ে আসবে স্বাধীনতা। মনকে আরো শক্ত কর, চল খাই। খাবার তো আমার ভিতরে যায় না রে। তুই না খেলে আমি তো খেতে পারবো না। কাঞ্চন, এ কাঞ্চন করে, কাঞ্চন, কাঞ্চন, খোকা ভাই আসো। কোনো খবর আছে? হ্যাঁ কাঞ্চন, তুই বাড়ি যা, তোর বড় ভাই আসছে। কে? আমার ভাই? হ্যাঁ কাশেম ভাই। ভাই কাঞ্চন চলে আসিস, আমি কিন্তু তোর জন্য না খেয়ে বসে থাকবো। ছোট মিয়া, এত রাইতে কি মনে কইরা? শুনলাম কাশেম বাড়ি আইছে। হ, কাশিম ভাত খাইতেছে। আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম সালাম। কখন মিয়া? এই তো একটু আগে পথে সিদ্দিক ভাইদের সঙ্গে দেখা হলো। হ্যাঁ, ওরাই তো আমার সুখবরটা দিল। তুমি তো বাবা আমার একটু মুশকিলে ফেলাইয়া দিলা। পাকিস্তান সরকার এই এলাকার শান্তি রক্ষার দায়িত্ব আমার উপর দিছে। তুমি মিলিটারির চাকরি করো, তোমারে নিয়ে তো আমরা একটু বড় বিপদে পড়লাম। কেন চাচা? আরে মিয়া, তুমি মিলিটারির লোক, ছুটি নিয়া না কিভাবে বাড়ি আইছো এটা থানায় জানাইতে হইব। বাবা কাশেম, কাল সকালে আমার সাথে একটু থানায় যাইতে হইব। থানায় কেন ছোট মিয়া? শুনছি থানায় যারা যায় তারা আর ফিরে আসে না। আরে ভয় নাই ভাবি, আমি তো আছি। বাবা কাশেম, তুমি কাল খুব সকালে রেডি থাকবা। তারপর থানার ওনারা যা যা বলবে সেই রকম কাজ করতে হইব, বুঝলা না? কোথা থেকে সব আবার রেপোর্ট টেপোর্ট আইসা যাইব, পর বিপদ চলে আসবো। রেডি থাকো কিন্তু মিয়া। পুরো গ্রামের বিপদ এখন তুমি একাই। ভাই কাঞ্চন, ভাই তুমি চাচার সাথে কাল থানায় যাবে? না, মার কাছে তোদের কথা সব শুনেছি। কেন কোথায়? ফুকরা ঠাকুর বাড়ি। চল। হে কি কাশিম? অস্ত্র দুটি তোমার দুই ছেলের হাতে তুলে দাও। তো হাতের থাল পইরা রইছে। অনেক দিন তোকে দুই ভাইয়ের একসঙ্গে খাওয়াই না। ভাত খাবি না? মা, ধানের থেকে চাল, আর চালের থেকেই তো ভাত হয়। যার বুক চিরে জন্ম হয় ধানের গাছ, যার রক্ত খেয়ে মোটা হয় ধানের শীষগুলো, সেই অন্নদাতা মায়ের বুকের উপর দিয়ে চলছে শত্রু সেনাদের ট্যাঙ্ক। তাদের বুটের আঘাতে ছিন্ন ভিন্ন আজ সেই মায়ের সমস্ত শরীর। সেই মা ডাক দিয়েছে, অস্ত্র তুলে দাও মা, দোয়া করে দাও, যেন জন্মভূমিকে শত্রু মুক্ত করে আবার তোমার কোলে ফিরে আসতে পারি। কেঁদো না মা, অস্ত্র তুলে দাও, দোয়া করে দাও মা। ভাই, বন্ধু, বাবা, চাচা, দেশের শত্রু সে যেই হোক, তাদের বিরুদ্ধে অস্ত্র ধরতে যেন হাত না কাঁপে। কাশিম, তোর কথায় বড় ডর করতেছে বাবা। আমার অনুরোধ, তোরা তোর চাচারে কিছু করিস না। ঠিক আছে, আশীর্বাদ করে দাও মা। তোমার দুই ছেলে যেন দেশের জন্য শহীদ হতে পারে। ভারত
ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনের সময় নেতাজি সুভাষচন্দ্র বসু বলেছিলেন, তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে একজন সিপাহী, একজন মুক্তিযোদ্ধা আজ তোমাদের কাছে হাত পেতেছে। আমার হাতে তোমরা যদি তোমাদের জীবন তুলে দিতে পারো, তাহলেই আমি তোমাদের কমান্ডার হব। আমার এই হাতে তোমাদের জীবনটা তুলে দাও, 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 কথা দাও, নিশ্চিত মৃত্যু জেনেও পিছু হটব না। নিশ্চিত মৃত্যু জেনেও পিছু হটব না। কমান্ডারের সকল হুকুম মেনে চলবো। কমান্ডারের সমস্ত হুকুম মেনে চলবো। আজ থেকে কাসেম ভাই আমাদের কমান্ডার। কি বললি? কাসেম মুক্তি বাহিনীর কমান্ডার হইছে? যে তা হইলে তো আর দেশে শান্তি থাকলো না। এবারে তো এই গ্রামেও আগুন জ্বলবে। জানে না সন্তরণ কান্ডারি, আজ দেখিব তোমার মাতৃ মুক্তিপণ। হিন্দু না ওরা মুসলিম, ওই জিজ্ঞাসে গুঞ্জন। কান্ডারি বল ডুবিছে মানুষ সন্তান মোর মার। গিরিশঙ্কট ভীরু যাত্রীরা দুর্গর যায় বাজ। পশ্চাৎ পথযাত্রীর মনে সন্দেহ জাগে আজ। কান্ডারি ভুলিবে কি পথ, সেদিবে কি পথ মাছ। করে হানাহানি তো জানি নিয়া থেকে মহাভার। কান্ডারি তব সম্মুখে ওই পলাশির প্রান্তর। বাঙালির কাল হলো যে থাকাইলের খঞ্জন। মা, তোমার তপ্ত তাজা বুকের রক্তে রঞ্জিত আজ জন্মভূমি। তোমার মৃত্যু তো কোনো লাঞ্ছনার মৃত্যু নয়। তোমার এই মৃত্যু এ জাতির গর্ব। যে দেখো মা, তোমার গর্বিত দুটি সন্তান, দুজন সিপাহী, দুজন মুক্তিযোদ্ধা তোমার রক্ত ছুঁয়ে দেশকে শত্রুমুক্ত করার শপথ নিচ্ছে। মা, যে আঁচলের নিচে তোমার দুষ্টু সন্তানেরা মুখ লুকাতো, যে আঁচল দিয়ে তোমার সন্তানদের চোখের পানি মুছিয়ে দিয়েছ, যে দেখো মা, সেই চোখে আজ আর পানি নেই। সেই চোখ আজ রক্ত লাল। সে আঁচল দিয়ে আজ আর চোখ মুছবো না, এ আঁচল দিয়ে আজ কাপড় বানালাম। কাশেম মিয়া, এখন কাইন্দা কোনো লাভ নাই। এই গ্রামে আগুন জ্বালাইছো তুমি। তোমার মায়ের মৃত্যুর জন্য দায়ীও তুমি। আমার মায়ের এই মৃত্যু যদি আমার জন্য হয়ে থাকে, এ আমার গৌরব। আমার মা দেশের গর্ব। আমার মা একজন বীরঙ্গনা, এ জাতির ইতিহাস। কিন্তু চাচা, তুমি এ জাতির কলঙ্ক। একজন বীরঙ্গনা মায়ের সন্তান হয়ে সে কলঙ্ক আজ মুছে দিলাম। ওরা কাছে এসে যাচ্ছে, তোমরা সবাই পিছিয়ে যাও। কাঞ্চন, তুই পিছিয়ে যা, আমি কাভারিং দিচ্ছি।
আমি আর বেশিক্ষণ বাঁচবো না, আমাকে নিয়ে যেতে পারবি না। আমার কাছে আয়। কাঞ্চন, আমি স্বাধীনতা দেখে যেতে পারলাম না, দেশ কিন্তু স্বাধীন হবেই। আমার বড় স্বপ্ন ছিল স্বাধীন দেশের মুক্ত আকাশে পথ পথ করে একটা পতাকা উঠবে, আর সেই পতাকার নিচে দাঁড়িয়ে আমি একজন সিপাহী পতাকাকে সালাম করব, পতাকাকে উঁচু করে রাখার জন্য চিরকাল যুদ্ধ করব। পারলাম না। কাঞ্চন, মৃত্যুর সময় আমি জেনে যেতে চাই আমার ভাই একজন সিপাহী হবে, আমার সেই স্বপ্নকে বাস্তবায়িত করবে। আমাকে কথা দে কাঞ্চন, দেশের সাথে কোনো দিন বেইমানি করবি না। কথা দিলাম। কঠিন পরীক্ষা দিয়ে প্রমাণ দিতে হবে। বলো কি পরীক্ষা? যুদ্ধক্ষেত্রে একজন সিপাহী আহত হবার পর যদি তাকে নিরাপদ স্থানে নিয়ে যাওয়া না যায়, আহত অবস্থায় তাকে যুদ্ধক্ষেত্রে রেখে যেতে নাই। ভাই কাঞ্চন, এই অবস্থায় এখান থেকে আমাকে নিরাপদ স্থানে নিয়ে যেতে পারবি না। বাঁচাতেও পারবি না। আমি খুব কষ্ট পাচ্ছি, আমাকে শান্তি দে। গুলি কর ভাই, এটা না সিপাহীর ধর্ম। মৃত্যুর সময় আমি অন্তত এইটুকু সান্ত্বনা নিয়ে যেতে চাই, আমার একটি ভাই সিপাহী হয়েছে। আমাকে আমাকে প্রমাণ দে তুই একজন সিপাহী। ভাই ভাই, আমি তোর কমান্ডার, দিস ইজ মাই অর্ডার, শুট মি। ভাই কাঞ্চন, শুট মি। সিপাহী কাঞ্চন, শুট মি। শুট মি কাঞ্চন, শুট মি। বিশ্ববিদ্যালয়ের শেষ ডিগ্রি নিয়ে আজ আমি একজন পুলিশ ইন্সপেক্টর, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একজন সদস্য। তোমার মৃত্যুর সময় যে সিপাহীকে তুমি জন্ম দিয়েছিলে সে মরেনি। দোয়া করো অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াতে আমি যেন শক্তি পাই, স্বাধীনতা রক্ষার জন্য আমার হাতের অস্ত্র যেন উন্নত থাকে। আমার যতটুকু ক্ষমতা আছে তা দিয়ে যেন দেশকে দুর্নীতি মুক্ত করতে পারি। এই খারা খাইছে রে, ফাও খাইতে তো রাজি না, কিন্তু ওই 2 টাকা দে। আরে আরে আরে, ওই শালার বউ স্যাপ পালাও, শ্বশুরবাড়ি পাইছো? হ্যাঁ শালার বউ, দিনের বেলা চুরি করো, রাতে কি করো? হ্যাঁ, ওটা তোর কি হয় ভাই? ভাই চাকা সহ ধরা পড়ে সব জেল অবধারিত। স্যার, কোনো ব্যবস্থা? সব অবস্থারই ব্যবস্থা আছে। গাড়ির জন্য গ্যারেজ আছে, রুগীর জন্য ডাক্তার আছে। আরে এই তোগুলো লিগা আমি আছি না? হ্যাঁ, ডাক্তার দেখাতে ভিজিট লাগে না? এদিকে আয়, বাইর কর। স্যার, ওই যে ও কত? 200 স্যার। কত? 200। আরে হালার বই, গরম বাজারে 200 টাকায় হয়? তোকে আক্কল জ্ঞান নাই, কমপক্ষে কেসে 1000 টাকা দিবি। আর ওই শালার বউ, একটা চাকা খুইলা বেচতে পারলেই তো 2000 টাকা পাস। হ্যাঁ, তবু স্যার একটা কিছু করেন আমার। সবাই ভিতরে আসুন। আপনাদের সবাইকে আমি বলে দিচ্ছি, আমি যতদিন এই থানায় আছি একটি পয়সা আমি ঘুষ খেতে দেব না। কি হলো? আমি এই গাড়ির মালিককে খুঁজছি। আমি? কি প্রয়োজন? গাড়িটা এখান থেকে সরাতে হবে। কি কারণ? কারণ দিস ইজ নো পার্কিং এরিয়া, এখানে গাড়ি রাখা নিষেধ। আমি জানি এবং জেনেই রেখেছি। জেনেই রেখেছেন? না 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 না, চোখ উল্টানো কিছুই নেই। আপনার পোশাকে বলে দিচ্ছে আপনি কে। এই যে সাহেব, আপনি নিশ্চয়ই এই এলাকার আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্বে আছেন।
সব জায়গায় কিন্তু আইন চলে না। আইন শৃঙ্খলা রক্ষা করার দায়িত্ব যাদের উপর নিয়োজিত, তাদেরই দায়িত্ব রয়েছে আইনকে সব জায়গায় সমানভাবে প্রয়োগ করা। আপনার পরিচয়টা জানতে পারি কি? আমার পরিচয়টা শুনলে আপনি এক্ষুনি এখান থেকে একটি নেংটি উদরের মতো দৌড়ে পালাবেন। তাহলে আর শুনে দরকার নেই, কারণ যে কোনো অবস্থাতে এই পোশাক আমাকে এখান থেকে পালাতে দেবে না। আপনি যেই হন না কেন, গাড়িটা এখান থেকে সরিয়ে নিন, না হলে ফাইন করে দেব। গাড়িটা এখানেই থাকবে। থাকবে না? থাকবে। সরি, গাড়িটা এখানে না থাকার জন্য আমার যে সামান্য ক্ষমতাটুকু আছে তা আমি ব্যবহার করতে বাধ্য হচ্ছি। চার্লি 4, আই নিড রেকর্ড। এক্ষুনি পলক ভিডিওর সামনে রেখাটা পাঠিয়ে দাও। সাহেব, এটা কিন্তু একটু বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। একটু বাড়াবাড়ি নয়, আমি আমার ডিউটি করছি। ঠিক আছে, আমি সারাদিন এখানে বসে থাকবো। এবার পারলে গাড়ি নিন। এখনো বলছি গাড়িটা সরিয়ে নিন, না হলে কিন্তু আপনাকে শুদ্ধ গাড়িটা নিয়ে যাব। চাকরির ভয় নেই? থাকলেও কিছু করার নেই, ডিউটি আমাকে করতে হবে। এই চলো গাড়ি, এই চলো। ভালো হচ্ছে না কিন্তু, ফলাফল খুব খারাপ। আমি দুঃখিত, জেনেও আমাকে করতে হচ্ছে এই পোশাকের জন্য। আমি কিন্তু দেখে নেব, আপনাকে নেক্সট লিডার বানিয়ে ছাড়বো। রিমেম্বার ইট। দিস ইজ জামাল স্পিকিং। আব্বু, আমি ধানমন্ডি থানায় এখন অ্যারেস্ট। তার মানে? এই থানার ওসি আমাকে অ্যারেস্ট করেছে, আর কি সব আজে বাজে কথা বলছে। ওই দেখো আবার কেমন করে তাকায়। কোনো মানে জানতে চেও না, কিচ্ছু বলা সম্ভব না। তুমি এক্ষুনি 5 মিনিটের মধ্যে এখানে চলে এসো। দেখুন আমি কার মেয়ে। স্যার, চম্পা আমার মেয়ে, তুমি ওকে অ্যারেস্ট করেছো? জি, মানে আব্বু, আমি আমার গাড়িতে রেখে পলক বুঝতে গিয়েছিলাম ক্যাসেট আনতে। আমি ক্যাসেট নিয়ে বাইরে এসে দেখি তোমার এই ওসি আমার গাড়িতে রেকারে হুক লাগাচ্ছে। আমি তোমার কথা বললাম, তাতে ওসি সাহেব একটু জ্বলে উঠলো। এরপরে আমি গাড়িতে গিয়ে বসলাম। তোমার ওসি সাহেব আমার কোনো কথাই শুনলেন না, আমাকে শুদ্ধ গাড়িতে থানায় নিয়ে আসলেন, এখন আটকে রেখেছেন। কাঞ্চন, চম্পা সত্যি কথা বলছে? শুধু এইটুকু সত্য, রেকার দিয়ে ওনাকে শুদ্ধ আমি গাড়িটা এখানে নিয়ে এসেছি, এবং আপনি না বলার পূর্ব মুহূর্ত পর্যন্ত আমি জানতাম না উনি আপনার মেয়ে। আপনার মেয়ে জানলেও স্যার আমি এটাই করতাম। উনি নো পার্কিং এরিয়ায় গাড়ি রেখেছিলেন। আমি ওনাকে গাড়ি সরাতে বললে উনি গাড়ি না সরিয়ে আমার ক্ষমতা দেখতে চেয়েছিলেন। আমার যতটুকু ক্ষমতা আছে আমি তাই করেছি। স্যার, আমি ওনাকে অ্যারেস্ট করিনি, নো পার্কিং এরিয়ায় গাড়ি রাখার দায়ে ফাইন করেছি। এই তার রিসিট। নাও নাও বলছি। যাও গাড়িতে গিয়ে বসো, যাও। কাঞ্চন, আমি বুঝতে পেরেছি ও একটু খামখেয়ালি, মিথ্যা কথাও বলে। যাকে রাজুর ব্যাপারটা তুমি কি করেছো? স্যার, রাজুর ফাইলে আমি যে ছবিটা দেখেছি, এই রাজু ক্রিমিনাল হতে পারে না। হোয়াট? স্যার, এই রাজু একজন মুক্তিযোদ্ধা ছিল, আমরা একসাথে যুদ্ধ করেছি, ও আমার বন্ধু। ফাইলে যেভাবে লেখা আছে স্যার, ও এতটা খারাপ হতে পারে না। হয়েছে, এটাই সত্যি। তুমি তোমার দায়িত্ব পালন করো। কখন সে কি ছিল সেটা আমাদের জানার ব্যাপার নয়। এখন সে শহরের একটা আতঙ্ক।
বল, প্রতি মাসে আমাকে তুই 2000 টাকা দিবি? দেবো বাবা, দেবো। এই এলাকায় যত 2 নম্বর কাজ হয় সবাই আমাকে ট্যাক্স দেয়। বাবা, এটা তো 2 নম্বর না। বিক্রি করিস বাংলা মদ, এটার তো কোনো নাম্বারই নেই। বাবা, সব ডিপার্টমেন্টে পয়সা দিয়ে আমি এটাকে 1 নম্বর করে ফেলেছি। রাজুর ডিপার্টমেন্টে পয়সা না দিলে কোনোদিনও 1 নাম্বার হবে না। দেবো দেবো দেবো। বাহ, সিরাজদৌলার আলেয়ার হাসি। ওরে রাজু, তুই বাংলার শেষ স্বাধীন নবাব সিরাজউদ্দৌলা, আর আমি হইলাম এই বস্তির ফকিন্নি আলেয়া। কিরে, কত টাকা টেনেছিস? হাসি যে থামছে না। কি কইরা থামবো ক? বাংলার নবাবের নবাবি দখল করতে এসেছে ফিরিঙ্গিরা। পলাশিতে যুদ্ধ হবে, আলেয়াও আছে, আলেয়া যুদ্ধ দেখবে। তোর নবাবি বুঝিয়া যায় রে রাজু মিয়া। চুপ কর। হাসতে চুপ তুমি করো রাজু মিয়া। ফিরিঙ্গিরা কয়া গেছে আমার হিরোইন বেচার ট্যাক্সও, বস্তির ঘর ভাড়া সব তাগো দিতে হবে। খালি কয়া যায় নাই, আজকা বলে দিতে হবে। ওই যে হোটেলে তোমার আব্বুরা, যাও 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 যাও। রাজু বস্তির ভাড়া ফুলিকে দিয়ে হিরোইন বিক্রি করে শুনলাম বেশ মাল কামাচ্ছিস, কিছু ট্যাক্স নিতে এলাম। রাজু ট্যাক্স নেয়, দেয় না। নেওয়াটাই যাদের অভ্যেস তারা কি সহজে দিতে চায়? আজ নেব এবং তোকে তা দিতে হবে। টোকাই, রশি নিয়ে আয়, আমি তাকে বেঁধে রাখবো। এখান থেকে নেওয়ার জন্য তোর কোনো বাবা থাকলে তাকে খবর দে। খবর দিতে হবে না,
আমি নিজে এসেছি। সালাম ওসি সাহেব, সালাম। শুনেছি আপনি নতুন এসেছেন। আমি জানি 2 নাম্বারকে 1 নাম্বার করতে হলে আপনাদের কিছু মাল দিতে হয়। আপনি চলে যান। প্রতি মাসের ট্যাক্স 1 তারিখেই পাবেন। মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি। ওসি সাহেব, কি ভাবছেন? আজ কিছু সালামি? ভাবছি সেলামি নেব না সেলামি দেব। ভাবছি 1971-এর গোপালগঞ্জের প্রত্যন্ত গ্রাম কবিরপুরে যে ছেলের হাতের অস্ত্র শত্রু সেনাদের বিরুদ্ধে প্রথম গর্জে উঠেছিল, একে সেই রাজু। যে হাত শত্রু সেনাদের বিরুদ্ধে যুদ্ধ করতে কাঁপেনি, সেই পবিত্র হাত থেকে কিভাবে আমি সালামি নেব? কিভাবে আমি ওই হাতে হাত করা পরাবো? যে মাটির চির মমতায় আমার আরে কাঞ্চন দোস্ত, তুই এই থানা আছিস, তাহলে তো আমি কিং। No! আমি একজন সিপাহী, আমি সৈনিক, আমি একজন মুক্তিযোদ্ধা। সেদিন মুক্তিযুদ্ধ করে নতুন যে পতাকার জন্ম দিয়েছি, আজও সেই পতাকা সমুন্নত রাখার জন্য যুদ্ধ করছি। যতদিন পৃথিবীর মানচিত্রে এদেশ একটি উন্নত দেশ হিসেবে চিহ্নিত না হবে, ততদিন এই যুদ্ধ চলবে। এই হাত দিয়ে না যুদ্ধ করেছিলিস, যে হাত দিয়ে দেশের পবিত্র মুক্তি যুদ্ধ করেছিলি, যে হাতে জাতির গৌরব। মৃত্যুর পরে এদেশের মিউজিয়ামে যে হাতের মমি বানিয়ে রাখার কথা, সেই হাত দিয়ে অবৈধ পয়সা রোজগার করতে লজ্জা করে না? কোন মুক্তিযোদ্ধা খারাপ হতে পারে না। কাঞ্চন, তুই আমাকে সাথে মানিস না। আমার এই হাত তোর গায়ে লাগবে না। শোধ হবে না। মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়ে 7 কোটি মানুষের জীবনের সন্ধান আনলে যারা, সে গানের মহিমা কোনদিন ম্লান হবে না। ম্লান হবে না। কাঞ্চন, চলে আসিস। আমি কিন্তু তোর জন্য না খেয়ে বসে থাকবো। ভাইজান খাবেন না? সুরজ, আমার খাবারটা থানা হাজতে নিয়ে যা। ভাইজান আমি আজ থানা হাজতে বসেই খাবো। কি হলো? খাবারটা থানা হাজতে পাঠিয়ে দে। চোখ থেকে মুছে ফেলো ওসি সাহেব, আপনি? রাজু, আমি কাঞ্চন, তোর দোস্ত। 21 বছর এই বুকটা কারোর সাথে মেলাতে পারিনি রাজু। 21 বছর তোকে দিয়ে একসাথে ভাত খেতে পারিনি। হায় রাজু, একসাথে খাই। একটু আগে ধানমন্ডি থানার ওসি জনাব ইলিয়াস কাঞ্চন যার খুশিতে এখন নাক দিয়ে আমার রক্ত ঝরছে, সে তাকে আমার দোস্ত। রাজু, এই দেখ, আমার গায়ে পুলিশের পোশাক নেই। আমি কাঞ্চন, আমি গোপালগঞ্জের কাঞ্চন। তুই দোষ গলাগলি করে ঘুরে বেড়াতাম, তুই দোষ একসাথে খেলতাম। আমি সেই কাঞ্চন, একসাথে দুইজনে যুদ্ধ করেছিলাম রাজু।
স্মৃতি, মুক্তিযুদ্ধে সময়টুকু মনে হয় জীবনের কলঙ্কিত অধ্যায়। রাজু, একজন মুক্তিযোদ্ধা একটি স্বাধীন দেশের গৌরব। এদেশের মুক্তিযোদ্ধারা সর্বকালের সর্বশ্রেষ্ঠ সন্তান। একজন মা যেমন একটি সন্তানকে জন্ম দিয়ে তাকে ফেলে দিতে পারে না, তেমনি কোনো মুক্তিযোদ্ধাও দেশের সাথে বেইমানি করতে পারে না। তুই তুই কেন থানা হাজতে দিস? তোকে নিয়ে তো ইতিহাস লেখা হবে। তা না হয়ে আজ তোর নামে থানার ক্রিমিনাল ফাইলে রিপোর্টের পর রিপোর্ট লেখা হয়েছে কেন? ঐতিহাসিকরা মুক্তিযুদ্ধের ইতিহাসে আমার নাম লিখেছে কিনা আমি জানি না, তবে থানার ফাইলে ক্রাইমের যে ইতিহাস লেখা হয়েছে তা লিখেছে তোর মতো একজন পুলিশ অফিসার। রাজু, হ্যাঁ, দেশ স্বাধীন হলো, অস্ত্র জমা দিয়ে ফিরে গেলাম কলেজে। কলেজের পরে তুই গেলে রাজশাহী ইউনিভার্সিটিতে, আমি গেলাম ঢাকা ভার্সিটিতে। একই ক্লাসে একটি মেয়ের সাথে পরিচয় হলো, পরিচয় থেকে ভালোবাসা। হই হুল্লোড়ের মধ্যে কাটতে লাগলো দিনগুলো। আমাকে নিশ্চয় চিনতে পারোনি। আমি কবিরপুরের খান বাহাদুর ইসমাইল হোসেন খানের ছেলে, খান মোহাম্মদ দেলোয়ার হোসেন খান। জি জি, চিনেছ? হ্যাঁ। আসলে তোমরা অনেক কষ্ট করে দেশ স্বাধীন করেছ। ফলও ভোগ করছো। তোমার পায়ে ওটা বিদেশি জুতো না? হ্যাঁ। আচ্ছা, তোমার দাদার কথা মনে আছে? ছোটবেলায় দেখেছি, অল্প অল্প মনে পড়ে। তোমার দাদার সামনে দুটো দাঁত ভাঙা ছিল। তোমার দাদা ছিল আমাদের পেয়াদা, আমি তখন খুব ছোট। তোমার দাদা একদিন আমাকে জুতো পরাতে গিয়ে ফিতে বাঁধতে পারছিল না, একটা লাথি মেরেছিলাম, এক লাথিতেই সামনে দুটো দাঁত ভেঙে গেল। কচুরি, তোমার বাবা ঢুলে ঢুলে হাঁটতো বলে তাকে আমরা কচ্ছপ বলে ডাকতাম। আর তোমাদের বাপ দাদা 14 পুরুষ ছিল, আমাদের রায়ত, প্রজা, গোলামি বলতে পারো। গোলামের ইতিহাস বলা কি আপনার শেষ হয়েছে? শেষই বলতে পারো। দেশ স্বাধীন হয়েছে, তাই তো তুমি রাজু, কচিমুদ্দির ছেলে, আমার ড্রয়িং রুমে আমার সামনে সোফায় বসে আছো, তাও আবার জুতো পায়ে দিয়ে। তখন একটা সময় ছিল আমাদের বাড়ির সামনে দিয়ে কেউ জুতো পায়ে দিয়ে হাঁটতো না। জানেনই তো দিন বদলায়। এই ভারতবর্ষ মোগলদের পতন হয়েছে, ইংরেজদের পতন হয়েছে, তারপর আপনাদের। তুমি কি মাইন্ড করছো? যা সত্যি তাই বললাম। কচিমুদ্দি অর্থাৎ তোমার বাবা আমাদের বাড়ির চাকর। স্টপ! কচিমুদ্দির ইতিহাস বন্ধ করুন। একটা কথা মনে রাখবেন খান সাহেব, স্বাধীনতা যুদ্ধে কচিমুদ্দির ছেলেরা সেদিন অস্ত্র ধরেছিল শুধু নতুন পতাকার জন্ম দেওয়ার জন্য নয়, তাদের অধিকার আদায়ের জন্য। এই অধিকার আদায়ের জন্য প্রয়োজন হলে তারা আবার অস্ত্র তুলে নেবে। খান সাহেব, আমার দুর্ভাগ্য যে তোমার পরিচয় আগে জানতে পারিনি। জানতে পারলে কোনোদিনও তোমার সাথে আমার সম্পর্ক তো দূরের কথা, ছায়াও মারাতাম না। তোমার বাবার লাঠিতে আমার দাদার দাঁত ভেঙেছিল, এ কথা আমি কোনোদিন ভুলতে পারবো? নো, নেভার, ইম্পসিবল। গেট আউট, আই সে গেট আউট, গেট আউট। আমার ড্যাডি মিথ্যে কথা বলেনি। তুমি আসলে ছোট লোকের বাচ্চা। Yes, yes, all কচিমুদ্দির বাচ্চারা ছোট
ছোট লোক! আরে খান বাহাদুরের বাচ্চা! আরে খান সাহেব! আরে দালালের বাচ্চা! এই দেখ, কসিমউদ্দিন ছেলে এসেছে যুদ্ধ আইনে। কসিমউদ্দিন ছেলে আবার যুদ্ধ ঘোষণা করছে। এই! কসিমউদ্দিন ছেলেরা শুধু নতুন পতাকার ভূখণ্ডের জন্য যুদ্ধ করেনি, তাদের গোলামীর অবসরের জন্য যুদ্ধ করেছে। আবার সেই যুদ্ধ হবে। রশিদ, এই কুত্তার পুলিশকে বাচ্চা! টেলিফোন লাগা। এই খানের বাচ্চা! বেরিয়ে আয়! রাজু প্লিজ। আমি গোলামের বাচ্চা! আমি দালাল কসিমউদ্দিন! রাজু প্লিজ, আর একটি শব্দ করো না। তুমি এক্ষুনি এখান থেকে চলে যাও। চল, বেমান! আর কোনোদিন এই বাড়ি আমি করে দিচ্ছি। অ্যারেস্ট হিম। ধরে নিয়ে গেল পুলিশে বেআইনি অস্ত্র রাখার দায়। 7 বছরের জেল হলো, অথচ ধরা পড়লাম খালি হাতে। কাঞ্চন, অস্ত্র আমার কাছে ছিল না, ছিল না কাঞ্চন, বিশ্বাস কর। পুলিশ অফিসারের পা ধরে আমি কেঁদেছিলাম। আমি গরিবের ছেলে, আমার জীবনটা নষ্ট করবেন না স্যার। 7 বছর জেলে থাকাকালে মা বাবাকেও হারালাম। বের হয়ে দেশের যে অবস্থা দেখলাম, তাতে মনে হলো কি প্রয়োজন ছিল 71-এর যুদ্ধে। কসিমউদ্দিন ছেলেদের ভাগ্যের তো কোনো পরিবর্তন হয়নি, তাই নিজের অধিকার নিজেই আদায় করে নিতে থাকলাম। হয়ে গেলাম ক্রিমিনাল। এখন তুই ভালো হতে পারিস না রাজু। ছেড়ে দিতে পারবি তুই আমাকে এখান থেকে? ফিরিয়ে দিতে পারবি আমার জীবনের 7টি বছর? প্রমাণ করতে পারবি সেদিন বেআইনি অস্ত্র আমার কাছে ছিল না? পুড়িয়ে ফেলতে পারবি আমার থানা ফাইলগুলো? তাহলে বিশ্বাস কর কাঞ্চন, আমি ভালো হয়ে যাব। আমি ভালো হয়ে যাব কাঞ্চন, আমি ভালো হয়ে যাব। পারবি না, বরং পারবে আরো 2টো মিথ্যে মামলা আমাকে ঢুকিয়ে দিতে। কাঞ্চন, তুই এখান থেকে চলে যা। তুই একজন পুলিশ অফিসার, আমি একজন ক্রিমিনাল, আমি একজন দাগি আসামি। চলে যা কাঞ্চন, চলে যা, চলে যা কাঞ্চন, and get out কাঞ্চন, get out! নাও, রাজু চার্জশিটে কাঁঠাল বাগানের ডাকাতি কেসে তার ইনভলভমেন্টের কথা তোমাকে লিখতেই হবে। হাউ ইম্পসিবল স্যার, আমি তা পারবো না। এমনি একজন পুলিশ অফিসার ওর জীবনটাকে ধ্বংস করে দিয়েছে, আর আমি ওর বন্ধু হয়ে, নো স্যার নো, আমি তা পারবো না। হোয়াট? তুমি কি মনে করো না রাজু একজন ক্রিমিনাল? অ্যান্সার মি, রাজু ক্রিমিনাল? ইয়েস স্যার। একজন ক্রিমিনালের শাস্তি পাওয়া উচিত। ইয়েস। ধানমন্ডি থানা এলাকার আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্ব কার হাতে? তোমার হাতে? ইয়েস স্যার। তাহলে ওই এলাকার শান্তির জন্য, আইন শৃঙ্খলা বজায় রাখার জন্য তোমাকে লিখতেই হবে, আর রাজুকে হাজতে দিতে হবে। স্যার, আমি রাজুকে জিজ্ঞেস করেছি, সে ওই ডাকাতি কেসে ছিল না, এবং আমি তা বিশ্বাস করি। আমার হাত দিয়ে আমি রাজুর বিরুদ্ধে কথা লিখতে পারবো না স্যার। ভয়, সে একজন দাগি আসামি। তাছাড়া ওই মামলায় তাকে সন্দেহ করা হয়েছে। কেসটা হেভি না করলে ওকে তুমি বেশি দিন হাজতে রাখতে পারবে না, তা তুমি বোঝো। তাই বলে আই এম সরি স্যার। কাঞ্চন, তুমি ভুলে যাচ্ছ, পুলিশ তার কাজ শুরু করে সন্দেহ থেকে এবং শেষ করে প্রমাণ দিয়ে। ইউ হ্যাভ টু রাইট ইট, ফরগেট অ্যাবাউট ইউর ফ্রেন্ডশিপ। ওকে? ওকে স্যার। সুরজ, শেষ পর্যন্ত রাজুর কথাই সত্য হলো। আমি পারলাম না, আমি রাজুর জন্য কিছুই করতে পারলাম না। শেষ পর্যন্ত আমার কলম দিয়েও তো রাজুর বিরুদ্ধে লিখতে হচ্ছে। যে পুলিশ অফিসারের জন্য রাজুর এই পরিণতি,
আর আমার মধ্যে পার্থক্য কোথায়? হ্যালো, হ্যালো ওসি সাহেব, জি বলছি। আমি 18 নম্বর কলাবাগান দিলুর হোসেন খানের বাড়ি থেকে বলছি। আমাদের বাড়ি ডাকাতি হচ্ছে। আমি আর কিছু বলতে পারলাম না। বাঁচাও! আসো বাবাজি, আমাকে জড়িয়ে ধরো। এবার বাঁচাও! খেতে ভালোবাসো। বাঁচাও! বাঁচাও! প্লিজ, কে কোথায় আছে? বাঁচাও! জলদি আসো। চিৎকার করছেন কেন? আরে লোকজন এসে পড়বে তো। এই, এই, আরে ছাড়ুন বলছি। জলদি বদমাশ ছেলেটা আমার ঘরে ঢুকেছে। না না, তবে হাত দেবেন না। আইন নিজের হাতে নেওয়া ঠিক নয়। আমি পুলিশ অফিসার জামান সাহেবের মেয়ে। আমি ওর উপযুক্ত শাস্তির ব্যবস্থা করতে পারবো। আপনারা আমাকে একটু সাহায্য করুন, ওকে গাড়িতে তুলে দিন। হ্যাঁ হ্যাঁ, ধরুন জলদি। আসো, চলো চলো বাবা, চলো ভাবি। একেবারে কেমন করে তাকায় দেখ। ওসি সাহেব, এখন আপনার আইন কোথায়? মানে মানে বোঝেননি? আপনার চাকরিটা এখন চলে যাবে। কি অপরাধে? অপরাধ বদমাইশি। বদমাইশি? হ্যাঁ, আপনি আমার ঘরে ঢুকেছিলেন বদমাইশি করতে। ও, আমি ল পাস। যখন কোর্টে কেস হবে তখন বুঝবেন। বুঝতে পেরেছি, কিন্তু কোর্টে যদি আমি সত্যি কথা বলি? তাহলে তো চাকরি থাকবে না। হ্যাঁ? আমি যদি বলি আমি আপনার সাথে বদমাশি করেছি, তখন তো উকিলরা বলবে আপনি রাজি ছিলেন কিনা, কিভাবে করলাম। কই আসুন। কি ব্যাপার? চম্পা, রত্না, কাঞ্চন সব একসাথে? কোত্থেকে? আমি বলছি, আমাকে বলতে দিন। আব্বু, আমরা দুই বান্ধবী মার্কেটিং এ বেরিয়েছিলাম। জানোই তো, দেশটা একেবারে গোল্লায় গেছে। রাস্তাঘাটে হাইজ্যাকার একেবারে ভর্তি। নিউ মার্কেটের দোকান থেকে বেরোচ্ছি, হঠাৎ একটা লোক আমার গলার চেনটা ছেড়ে নিয়ে দৌড়। আমি চিৎকার করলাম, সবাই পাথরের মতন দাঁড়িয়ে দেখলো। বিশ্বাস করো আব্বু, বম্বের নায়ক মিঠুন, অনিল কাপুর, সালমান খান, অমিতাভ বচ্চন সব ফেল। বাজ পাখি, একেবারে বাজ পাখির মতন কোত্থেকে ছুটে এলো কাঞ্চন সাহেব। ছো মেরে ধরলো ছেলেটাকে, ফিরিয়ে দিল চেন। ভাবলাম ধন্যবাদটা আব্বু সামনে গিয়ে দেব। ধন্যবাদ ওসি সাহেব, চলি আব্বু। চল। থ্যাংক ইউ ওসি। এক্সকিউজ মি স্যার, আপনার মেয়ের সাথের মেয়েটিকে? কেন চেনো না? চেনার তো কথা। তোমার বাড়ি গোপালগঞ্জে না? জি স্যার। তোমাদের গোপালগঞ্জের নাম করা লোক দেলোয়ার হোসেন খান আমার বন্ধু, তারই মেয়ে। ও হ্যাঁ স্যার। স্যার স্যার, ওদের বাসা কি কলাবাগান? হ্যাঁ। এক্সকিউজ মি স্যার, আমি একটু ওই মেয়েটির সাথে কথা বলতাম। ঠিক আছে, যাও। থ্যাংক ইউ। এই যে শুনুন, আপনি রাজুকে চেনেন? কোন রাজু? ভার্সিটিতে পড়তো এক রাজু, তাকে চিনতাম, কিন্তু সে মরে গেছে জেলখানায়। জি স্যার, এর আগেও আমি একটা ইনফরমেশন পেয়েছি। ওই থানার ওসিকে আমি এক্ষুনি বলে দিচ্ছি। জি স্যার। আসসালামু আলাইকুম। একটা ইনফরমেশন পেলাম, রাজুকে তুমি যে বস্তির থেকে অ্যারেস্ট করেছো, ওখানে নাকি হেরোইন এবং গাঁজাখোরদের আড্ডা জমে। ওই আড্ডাটা তুমি ভেঙে দাও। জি স্যার।
তুমি কার আমি কার এই জগতে কে বাকার তুমি কার আমি কার এই জগতে কে বাকার নেশাতে নেশাতে মন্দ ভালো একাকার আর লাইন ছাড়া রেলগাড়িটা মানে গানিয়া দম্মর 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 দম তুর 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 এই জীবন নেই জীবন যা আছে তা ধোঁয়া ভাই এই জীবন নেই জীবন যা আছে তা ধোঁয়া ভাই তুমি নাই আমি নাই মিথ্যে মায়া জীবনটাই আর ডাইনে ভাই হাত বাড়িয়ে দাঁড়িয়ে তোর জম দম্মর 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 দম যায় যদি যাক চলে দম দম্মর 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 দম দম্মর 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 দম যায় যদি যাক চলে দম দম্মর 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 দম দম্মর 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 দম যায় যদি যাক চলে দম আরে মরণ ডাকে আয় চলে আয় রাস্তা বড় কম দম্মর 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 দম যায় যদি যাক চলে দম এই এদিকে আয়। ফুলির ঘর কোনটা? স্যার এইটা ওয়ালা আমার কেউ এই ঘরে কে? কে মামা নাই মামা হ্যাঁ? ও আমি তোর মামা না, ও আমি থানা থেকে এসেছি। থানা থেকে এসেন হ্যাঁ? ওরে বাবা রে আসসালামু আলাইকুম স্যার আসসালামু আলাইকুম আরে বাবা রে আপনি কে লেগেছেন স্যার তোর ঘরে হিরোইনের আড্ডা বসে? হিরোইনি স্যার গো আমি কোনো দিন হিরোইন দেখি নাই সিনেমা হলে দেখছি আমার ঘরে যদি কোনো হিরোইন আইতো তাহলে আমার ঘর ধন্য হয়ে যেত মিথ্যে কথা বলার চেষ্টা করলে পেটের চামড়া তুলে ফেলবো। সিনেমার হিরোইন? হিরোইন ছিল না। হিরোইন খায়, তুই খাস। এখানে হিরোইন খাওয়া আগে জমে, তুই বিক্রি করিস। ওরে আমার স্যার গো ওরে আমার আল্লাহ একে কথা শোনালেন স্যার স্যার আমার শরীর লাগতে দেন স্যার শুটিংয়ে সব সময় থাকে স্যার যা শরীরে জ্বর, হ্যাঁ? চোরা বেটি শোন, নিজে তো শেষ হয়েছিস, দেশের আর 10টা ছেলে মেয়েকে নষ্ট করবি না।